আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৮৩। এটা কিন্তু শেষ পর্ব, বুঝছো? লেখনীতে সালমা চৌধুরী, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আজ শুক্রবার, বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজনরা ইতিমধ্যেই চলে আসছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে, অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ। মন আর মেজাজ দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। ৫ মিনিট পরে তানভীরের কল আসছে। বন্যা রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রেস। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? না। কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানভীরের গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘ মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল, আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। তুমি চিন্তা করো না, বনুরা সময় মতো পৌঁছে যাবে। বন্যা মলিন কণ্ঠে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসব। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বললেন, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যা নীরবে ঢোক গিলছে। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা তুলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন সব আবার চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। বুকে অজানা ভয় হানা দিচ্ছে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকল, বন্যা। হুম। তুই কি তানভীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আখিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখনও অঝরে কেঁদেই যাচ্ছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতেও ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেই দিনের আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করল, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়েরা সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা? আশ্চর্য! উনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? উনাদের হীরার টুকরা ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক। আমার রূপা, রূপা নিয়েই সুখে থাকব। কি বলিস? বন্যা আনর্ম হেসে বলল, ঠিক আছে। সকাল ১০টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো খানবাড়িতে আছেন, সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে আসছে। দরজায় টোকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেওয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি? আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারিদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভুরু নাচাতে আরিফ মুচকি হাসল। মিম ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো, ঝগড়া করতে? তোমার কি আমাকে এতই ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ। এখন বলো তো কেন আসছো? তোমাকে দেখতে।
মিম দু হাতে নিজের দু গালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। কি বিচার দিবে? বলবো, বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দিব। আরিফ পকেট থেকে ২ ডজন লাল রঙের কাচের চুড়ি বের করে বিছানার উপরে রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি। তুমি পড়লে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর না লাগে যেন। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জা আর কোণঠায় মিমের উজ্জ্বল ধীরষ্ঠা আরো বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটাও খুব বেশি মধুর নয়। এই বেলায় দুটা ভালো কথা বললেও ও বেলাতে ঝগড়া লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তনে মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় ৪টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাদের বাসার সামনে আসছে। বাইক থেকে নামতেই আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিহ্বল। কাজের নাম করে সকাল থেকে ২-৩ ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। ১০০ হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনে পাঞ্জাবিটাও আবিরেরই দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানভীর ভুরু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি নতুন জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসল। সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতেই আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। মেইন গেটের ভেতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়াও বন্যার বড় অপুর শ্বশুরবাড়ির মানুষজন। বন্যাদের আত্মীয় স্বজনের ড্রয়িং রুম পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুস্কি হেসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন? আই অ্যাম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে অপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনেও সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের দুটো লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজোরি করেই দুটো লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেই দিন প্রপোজ করবে সেই দিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গা দুটো দিবে। কিন্তু হুট করে কক্সবাজার যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনের লেহেঙ্গা পরবে। তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটাই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না। তুই খুব ভালো করে জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু, চাচ্চু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীরস্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দেই, সে সাফিয়া উদ্দিন খান তানভীর, ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ে মাহেনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করতে চাচ্ছি। গতকাল রাতে অলিখিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে।
তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিলল। গতরাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল, আর সে আলোচনায় সর্বাধিক নায়ক যে আবির ছিল এটা বুঝতে সময় লাগলো না। গত দুদিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখনও কথাগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখে উপচে পড়ছে তার। বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তে আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসল। ছেলেটা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি, আর বন্যার পরনে তানভীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবে সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনাও পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এ অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্রই নিজের অজান্তে তানভীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভেতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কিতে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে করে আঙুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যারা দুই বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসেছে, আর বন্যার বোনের পাশে তার হবু হাজবেন্ড মোজাম্মেল খান। চোখের ইশারা দিতে আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটল। আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো? মেঘের কপালের উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুদার আলোক ছটা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকের স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞা ভাবো, প্রশংসাটা না হয় রাতের জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দুহাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দুচোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্তও জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানভীরের কথা শুনে বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ, মিমরা আসতে বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিশেষে বন্যার আব্বু গত রাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারেনি। আপাতত বাগদান সম্পূর্ণ হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে অকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করল, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত অনুভবের নিমিত্তে পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নেশাক্ত দৃষ্টি, মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, সরি। সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি। আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানভীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয়, ভীতি, শঙ্কা ভুলে যেতে চাই নিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনের ভিড় কমতে তানভীর অকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরল। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেই তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই আনুকূল্য আমি কোনোদিনও ভুলব না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি।
আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহারটা কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিচ্ছি না। আমার বউয়ের বউ বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলবো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, তুই তো আমার সবকিছু। তুই পৃথিবীতে আসছিলি বলে আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলে আমি আবির ভাইয়ের মতো একটা ভাই পেয়েছি। আর বন্যার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত ঘটবে না। তবুও বলছি, বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থ বুঝতামই না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বানের জলে ভেসে আসছি, নাকি বলো আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার স্বরে বলল, সবার মধ্যে কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বেঁকিয়ে ভেংচি কাটার চেষ্টা করলো। পরপর নিরেট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্য থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভুরু কুঁচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের ওপর বন্যার হাত রাখলো। তার ওপর নিজের হাত রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না আমি আমার বেবিকে ছেড়ে দিব। তুমি যদি ইচ্ছাকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। বুঝেছো? বন্যার তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের ওপর নিজের হাত রেখে নিরেট কণ্ঠে বলল, আর আমার বইয়ের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি। বুঝছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসল। তানভীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝেছি। রাকিব হুট করেই বলে বসল, মেঘের জন্মের পর থেকে মেঘের ওপর তো তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূর, মেঘের দিকে কেউ তাকালেই তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনো আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দুই একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলি বলে মেঘ তো তোর ওপর রাগ করেছিল। আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের ওপর। 11 বছরের ছেলের মাথায় তখনই 7টা সেলাই লাগছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহির থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি। কেন? জয়কে মারতে। মারলি তো মারলি, একবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা না হয় নাই বললাম। এই তুই আবার অধিকার নিয়ে কথা বলিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগে তাদের আধমরা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ। কেউ কিছু বলা তো দূর, তাকালে তুই মাটিতে কুপে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বউ শুধুই আমার। কেউ খারাপ নজরে তাকানো দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনকে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ব। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তেই মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতে লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল, আমার দেওয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, জামার সাথে ম্যাচ হয়েছে তাই পরেছি। মিথ্যে বলো না মিম, আর যাই হোক তোমার সাথে মিথ্যাটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কোণঠায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পরেছে। কেন পরেছে নিজেও বুঝতে পারছে না।
মাগরিবের নামাজের পরপর তানভীররা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু আবিরের আব্বু চাচ্চুকে এগিয়ে দিতে বেরিয়েছেন। হৃদ, আদি, মিম, আরিফেরা আগেই বেরিয়ে গেছে। মেঘ আর আবির বন্যার আম্মু, মামি আর অন্যান্যদের সাথে কথা বলছে। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে। আচমকা কিছু ভেবে পেছনে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে চেয়ে আছে। তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেওয়া ঘোমটার এক সাইড টেনে বন্যাসহ নিজের মাথাটাকে ঠেকে দিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতেই বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশে চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতে এই দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগে আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার। একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই হয় না? বন্যা তো আমার বান্ধবী হয়, দেখি না একটু। আবির দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না। আপনি খুব খারাপ। তাই? ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাত্রে দেখাবো। এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথা নেই। রাকিব আর রাসেল কোনো রকমে অফিস টানছে। আবিরকে বলার মতো কোনো অবস্থাও নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্বইচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে। সেই মিটিংয়ের জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো বিছানার উপর আবিরের শার্ট, প্যান্ট, টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভুরু কুঁচকে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম, আদির সাথে মেঘও গল্প করছে। মূলত তানভীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউ না জানলেও আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউ না জানলেও তানভীরের বিয়ের বিষয় নিয়ে বাড়িতে আগে আলোচনা হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনি জানে। আচার আচরণও ভালো, সব মিলিয়ে কারোই কোনো আপত্তি ছিল না। তানভীরের ওপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানভীরকে আগে থেকে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অকস্মাৎ উচ্চ শব্দে ডাকল, বউ! মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বললেন, ডাকছে যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে। এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করে জানতাম, তাই আগেভাগে শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটাকে এখনো আপন করে নিতে পারেনি। মেঘের জামা কাপড়ের প্রায় সবই এখন মেঘের রুমে রয়ে গেছে। মেঘ সেগুলোই টুকটাক গোছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছুদূর যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। ওখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস। ঠিক আছে। মেয়ে গুনগুন করে গান গাইতেছে আর আপন মনে ওয়ার্ড্রোবে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে অকস্মাৎ বেডের নিচে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল। কিন্তু মনের ভেতরে কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচ থেকে লাগেজটা বের করলো। লাগেজে তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গোছা থেকে লাগেজের চাবিটা বের করে লাগেজটা খুলল।
লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলল। ওপর থেকে দু একটা জিনিস সরাতে আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরও অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতেই একটা শাড়ি চোখে পড়ল। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার ওপরে একটা চিরকুট লেখা, আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না। শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না। কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি। এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরো 5 বছর আগে একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার ওপর দিয়ে কোনো রকমের শাড়িটা পরল। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগে হওয়ায় নতুনের মতো আর নেই। তবুও মেঘের কাছে এটাই যেন আকাশ সম আবেগ, কারণ এতে আবিরের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখ লেখা সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে, প্রতিটা জিনিসই খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশের সব দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের ওপরে এক কর্নারের পৃষ্ঠা নাম্বার লেখা। প্রথম পৃষ্ঠাতে আলগোছে অক্ষরে লেখা, যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্ততপক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ায় আক্ষেপ বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে, কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নাম্বার পৃষ্ঠাতেই আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যিই কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা ভেসে উঠেছে। মেঘ, মানুষ তো কত ভুলই করে। কই, এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠা পর আরেকটাতে লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলতেছি। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারিদিকে শব্দে বিরক্তি জন্মে গেছে। মেঘের দুচোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে। বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাছের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজ রেখে লাগেজ আটকালো। দুই একটা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যাওয়ায় পৃষ্ঠা উঠালো। ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুললে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলতেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যাই, তবে জেনে রাখিস, আমি আবির আমৃত্যু তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের দুচোখ বেয়ে অনর্গল পানি পড়তেছে। পৃষ্ঠা উঠিয়ে যে উঠতে যাবে তখনই নজর পড়ে সামনের দেওয়ালের দিকে। আগের রুমে অনেক জিনিসপত্র থাকায় এই দেওয়ালের প্রতি নজর পড়েইনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ায় দেওয়ালের কালো পর্দার ওপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহলও কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেওয়াল উন্মুক্ত করে দিল। দেওয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকায় মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেওয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমৃত্যু ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকের তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল, তখন ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটা মেঘ আজ বুঝে গেছে। মেঘ দুচোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন। মেঘ এক পা এক পা করে পেছাতে পেছাতে হঠাৎই শক্ত কিছুর সাথে ধাক্কা খেল।
পেছনে ঘোরার আগে আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ? মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলেই যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছরে তোমাকে শত কোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। যেই কান্নায় কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমৃত্যু ভালোবাসি। মিনিট 10 পর রাকিবের কল আসছে। আবির কল রিসিভ করতে রাকিব বলে উঠল, মিটিংয়ের আর মাত্র 30 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিগাড়ু চুমু খেয়ে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু। অবশেষে আমাদের আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 1 উপন্যাসটা শেষ হলো। এবং তোমাদের জন্য একটা খুশির সংবাদ, খুব শীঘ্রই আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 সালমা চৌধুরীর লেখা বইটি বের হবে। এখনো প্রি অর্ডার শুরু হয়নি। প্রি অর্ডার শুরু হলে আমি অবশ্যই অর্ডার করব এবং তোমাদের জন্য সিজন 2 নিয়ে আসব। তোমরা প্রথম পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আমার সাথে আছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সীমাহীন ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তোমরা সাথে আছো বলেই আমি এই উপন্যাসটা শেষ করেছি, নয়তো আমি হয়তো এই উপন্যাসটাও শেষ করতাম না। আমার সবথেকে একটা খারাপ গুণ কি জানো? আমি রেসপন্স কম পাইলে সেই উপন্যাসটা ছাড়া বন্ধ করে দেই। তোমরা হয়তো বুঝে গেছো। যাই হোক, তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক, অনেক বেশি আমার মন থেকে পিওর ভালোবাসা, একদম বিশুদ্ধ ভালোবাসা। আমি আশা করি তোমরা আগামীতেও আমার সাথে থাকবে। আমার এই ১ বছরের জার্নিতে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি বলার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমি এত ভালোবাসা পাইছি। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এরপরে কোন উপন্যাসটি শুনতে চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। যেই উপন্যাসের রিকোয়েস্ট বেশি আসবে আমি অবশ্যই সেই উপন্যাসটি শুরু করব, ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।